মারে, তোর বাবা তো তোকে দামি লেহেঙ্গা এনে দিতে পারেনি, তাই বংশের এই লেহেঙ্গাটাই তোকে দিচ্ছি, যেটা তোর ঠাম্মি আমাকে দিয়েছিল। কিন্তু এই লেহেঙ্গাটা তো খুব বড় আর খুব ভারী মনে হচ্ছে। হ্যাঁ রে মা, এই লেহেঙ্গাটা আমার শাশুড়িকে তার শাশুড়ি দিয়েছিলেন। দেখতে সুন্দর না হলেও উনি বলেছেন এটা বিপদে কাজে আসবে। অন্যদিকে রাধিকা নামে একটি মেয়েকে তার মা বাবা 10 লাখ টাকা দিয়ে লেহেঙ্গা এনে দিয়েছিল। পরের দিন ওরা দুজনেই বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে। রাধিকা মমতার লেহেঙ্গা দেখে হাসতে লাগে। তুমি কি তোমার ঠাকুমার লেহেঙ্গা পরে এসছো? আমারটা দেখো, 10 লাখ টাকার। এই জন্যই তো বলেছিলাম গরিব মেয়েকে বিয়ে করিস না, প্রথম দিনই তো নাক কাটালি। মা, বড়লোক গরিবে কিছু হয় না, মমতা একজন ভালো মেয়ে। চোখে জল এলেও মমতা তার লোকালো। তারপর রান্না করার সময়, মা, আমি 10 লাখ টাকার লেহেঙ্গা পরে এসেছি, এত গয়না নিয়ে এসেছি, আমি রান্না করব? আপনার ছোট বউকে বলুন রান্না করতে, ওর লেহেঙ্গা দেখেই তো মনে হচ্ছে ভিখিরি। একদম ঠিক বলেছ বৌমা। এই মমতা, যাও তো, গিয়ে রান্না করো। মমতা কাঁদতে কাঁদতে রান্নাঘরে যায় আর খাবার বানায়। মা বলেছিল এই লেহেঙ্গাটা বিপদে আমার কাজে আসবে, কিন্তু এর জন্য তো এখন আমাকে কথা শুনতে হচ্ছে। এইভাবেই রাধিকা বাড়িতে কোনো কাজই করতো না, আর মমতাই বিনা অভিযোগে সব কাজ করে দিত। তারপরে একদিন রাতে, অজয়, একটা কাজ করো না, কিছু গয়না বিক্রি করে দিয়ে একটা গাড়ি কেনো, তাহলে সবাই আমাদের হিংসা করবে, বিশেষ করে ওই ভিখিরি ছোট জাটা। একদম ঠিক বললে তুমি। পরের দিন রাধিকার অজয় কিছু গয়না বিক্রি করে গাড়ি কিনে আনলো। আরে দাদা, কংগ্রাচুলেশনস গাড়ির জন্য। দেখে তো অনেক দামি গাড়ি মনে হচ্ছে। তুমি কি ইএমআই তে নিয়েছো? আমি তোর মতো ভিখারি না, আমি পুরো হার্ড ক্যাশ দিয়ে গাড়িটা নিয়েছি, কোনো ইএমআই না। এরপর থেকে ওরা গাড়িতে করে খুব ঘুরতো, আর তাই দেখে সবাই খুব হিংসে করত। অন্যদিকে মমতা সারাদিন ঘরের কাজই করত। অজয় বিজয় দুই ভাই একই সরকারি অফিসে চাকরি করত। একদিন বিজয়ের কেবিনে একজন টাকা নিয়ে এলো। স্যার, এই 5 লাখ টাকাটা নিন, কিন্তু আমার ক্ষেতের কাজটা করিয়ে দিন। তুমি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো, বেরিয়ে যাও ওখান থেকে। ওই ব্যক্তি ব্যাগ নিয়ে ওখান থেকে বেরোলেই ওর ভাই অজয় সব দেখে নেয় এবং তারপর সে নিজের কেবিনে ডাকে। কাজটা আমি করে দেবো, কিন্তু 5 লাখ টাকাটা বড্ড কম হয়ে যাচ্ছে না? ঠিক আছে, আমি আপনাকে আরো 2 লাখ দিয়ে দেবো। ঠিক আছে, কাল পর্যন্ত বাকি টাকাটা দিয়ে দিও, তোমার কাজ হয়ে যাবে। আর খবরদার, কথাটা যেন 5 কান না হয়, আর এরপর থেকে এরকম কোনো কাজ থাকলে সরাসরি আমার কাছে আসবে। টাকা দিয়ে সেই লোকটি চলে গেল, আর রাত্রিবেলা অজয় সেই টাকার ব্যাগ নিয়ে বাড়িতে এলো। কি ব্যাপার গো, এত পয়সা কোথা থেকে এলো? এই যে তুমি আমার জীবনে এলে, তুমি আসার পর থেকে তো টাকার বৃষ্টিই হচ্ছে আমার। এইভাবেই অজয় অন্যের কাছ থেকে ঘুষ নিয়ে অনেক টাকা উপার্জন করলো। অন্যদিকে বিজয় সৎপথেই কাজ করতে লাগলো। তারপর একদিন অজয় তার কেবিনে চাপরাশিকে ডেকে 50,000 টাকা দিয়ে বলল, এই শোন, তোকে আমি প্রত্যেক মাসে 50,000 টাকা আলাদা করে হাতে ধরিয়ে দেবো। তোর কাজ শুধু একটাই, এখন প্রত্যেক অফিসে ঘুষখোরদের ধরার জন্য তো খুব রেড হচ্ছে, তাই এসে তোকে কেউ যদি কিছু জিজ্ঞেস করে, তুই বলবি এই অফিসে ঘুষ নেয় বিজয়। হ্যাঁ, কিন্তু স্যার ঘুষ তো আপনি নেন, আমি তো নিজের চোখে দেখেছি। আরে পাগল, তার জন্য তো তোকে ডেকেছি, যাতে ভুল করে আমার নামটা না নিয়ে নিস। আর পরের দিনই অফিসে রেড হয়, আর তখন মালিকও ছিল। মিস্টার অজয়, আমাদের কাছে খবর আছে আপনি ঘুষ নেন। মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার, আমি ঘুষ নিই না। স্যার, বিজয়বাবু ঘুষ নেন, আমি নিজের চোখে দেখেছি। ওদের কথাবার্তা বিজয় দূর থেকে শুনছিল। তারপর সে এগিয়ে এলো। স্যারও ঠিকই বলছে, একবার একজন আমাকে ঘুষ দিতে এসছিলেন, কিন্তু আমি তার থেকে নিইনি। শোনো, কলিযুগে এরকম সজ্জন আর নেই যে তাকে ঘুষ দিতে কেউ আসবে আর সে ঘুষ নেবে না। তুমি ঘুষ নিয়ে আমাদের অফিসের বদনাম করেছো, বেরিয়ে যাও এখান থেকে। আর এইভাবে বিজয়ের চাকরিটা চলে গেল। তারপরে একদিন, মা, ঠাকুরপো ইচ্ছা করে এমনটা করেছে যাতে ওকে কাজ করতে না হয়, আর সব খরচা বড় ভাই চালায়। আমি তো বলছিলাম ভাগাভাগি করে দিন, সবাই নিজের কামাবে নিজেই খাবে। তুমি চিন্তা করো না বৌদি, আমরা আলাদা হয়ে যাচ্ছি। ওই দিনই দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। মমতা, আমি সারা জীবন সততার সাথে কাজ করেছি, মনে হয় তারই ফল পেলাম। চিন্তা করো না গো, ভগবান সব ঠিক করে দেবেন। এরপর বিজয় অনেক জায়গায় চাকরি খোঁজার চেষ্টা করলো, কিন্তু সবাই জেনে গেছিল যে ও ঘুষ নিয়েছে। সেজন্য কেউ ওকে চাকরি দিতে চায়নি, তাই তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। বিজয় ঘরে খাবারের একটা দানাও নেই, সব শেষ হয়ে গেছে। কেউ আমাদের ধারও দিতে চাইছে না, একটা টাকা নেই কাছে, কি জানি এবার কি করব, কিচ্ছু বুঝতে পারছি না। তখনই ওখানে ওর মা চলে আসে। বৌমা, কালকে পার্টি, চলে এসো, পেট পুরে খেতে দেবো দুজনকেই। এই বলে শাশুড়ি ওখান থেকে চলে গেল। রাধিকা সবটাই দেখছিল, তাই সে শাশুড়িকে জিজ্ঞেস করলো, মা, আমাদের পার্টিতে সব বড় লোকেরা আসবে, ওই গরিবগুলোকে ডাকার কি দরকার ছিল, কেন ডাকলেন? আরে আমিও ডাকতে চাই না, কিন্তু না ডাকলে লোকেরা যে কথা বলবে। কালকে মমতা যদি ওর ওই লেহেঙ্গাটা পরে আসে,
তাহলে আমার লেহেঙ্গার দিকে কেউ তাকাবেই না। এই বলে সে চুপচাপ করে মমতার ঘরে গেল আর ওর লেহেঙ্গাটা কাঁচি দিয়ে কেটে দিল। এবার কালকেও ফাংশনে আসতেই পারবে না। পরের দিন সন্ধেবেলা রাধিকার ঘরে পার্টির প্রস্তুতি শুরু হলো। ও লাখ টাকার লেহেঙ্গা পরে তৈরি হলো। তখনই অজয় টাকার ব্যাগ নিয়ে ওর কাছে এলো। রাধিকা, আমার মালিকও এই পার্টিতে আসবে। যদি কোনো খোঁজ খবর নেয় তাহলে আমি কেস খেয়ে যাবো, তাই এই ব্যাগটা নিয়ে বাপের বাড়িতে রেখে আসো। এইসব তো তুমি প্রথমে বলতে পারতে। যাই হোক, যাচ্ছি। রাধিকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে পেছনের দরজা দিয়ে হেঁটেই বেরিয়ে গেল। তখনই শহরে লোডশেডিং হয়ে গেল আর চারদিক অন্ধকার হয়ে গেল। আর অন্যদিকে মমতা মোমবাতির আলোতে তার ছেঁড়া লেহেঙ্গাটাকে দেখছিল। বিজয়, দেখো, জানি না কিভাবে লেহেঙ্গাটা ছিঁড়ে গেল। কোনো ব্যাপার নয় মমতা, এমনিও আমার এই পার্টিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। মা যখন বলেছেন যেতে তো হবেই, দাঁড়াও আমি এটাকে সেলাই করে নিই। এই বলে সে যখনই সেলাই করতে গেল তখনই দেখলো ছেঁড়া অংশের ভেতর দিয়ে একটা চকচকে কিছু দেখা যাচ্ছে। তারপরও হাত দিয়ে দেখলো যে দুটো কাপড়ের লেয়ারের মাঝখানে একটা সোনার লেয়ার আছে। তারপর ওরা লেহেঙ্গাটা ছিঁড়ে দেখে যে সত্যি মাঝখানে একটা সোনার লেয়ার। এই দেখে ওরা তো অবাক হয়ে যায়। মমতা, এটা তো পুরো সোনার। হ্যাঁ বিজয়, মা হয়তো সেজন্যই বলেছিল যে এটা না বিপদে কাজে লাগবে। এবার আমাদের সব কষ্ট শেষ হয়ে যাবে। আর অন্যদিকে রাধিকার লেহেঙ্গাটা ঝড়ের জন্য একটা ঝোপের মধ্যে আটকে যায়। আর ওর লেহেঙ্গাটা ছাড়াতে গেলেই বাতাসের জন্য ওর সমস্ত টাকা উঠতে থাকে। তখনই অজয়ের মালিকও গাড়ি নিয়ে ওখান দিয়েই যাচ্ছিলেন। উনি সবটাই দেখলেন আর রাধাকে নিয়ে সোজা ওদের বাড়িতে গেলেন। অজয় বাবু, চাপরাশি 2 চড় খেয়ে সব বমি করে দিয়েছে। আর ওই ব্যাগ থেকে টাকা উঠতে আমি নিজের চোখে দেখেছি। আপনি নিজের ছোট ভাইকেই ভাসিয়ে দিলেন। দাদার নামে আপনি একটা কলঙ্ক, তাই আপনাকে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছি আর বিজয়ের মতো সৎ লোককে আবার ফিরিয়ে নিচ্ছি। এই সব কিছু আমার এই লেহেঙ্গার জন্য হয়েছে। না এটা ঝোপে আটকাতো, না এই সমস্যা হতো। এইভাবে সব অতিথিদের সামনে অজয়কে অপমানিত হতে হয় আর বিজয় তার চাকরিটা ফিরে পায়। আর ওই সোনা থেকে কিছুটা সোনা বিক্রি করে ওরা নিজেদের জন্য একটা বড় পাকা বাড়ি তৈরি করে। কি, এই ঢেঁড়সের জমিতে আমার শ্বশুর বাড়ি? ওই সামনে যে কুড়ে ঘরটা, বিয়ের পর আমি ওইখানে থাকবো? কখনোই না, আমি ওই বাড়িতে একদম বিয়ে করব না। না না, আমার শ্বশুর বাড়ি কখনোই ঢেঁড়সের জমিতে হতে পারে না। আমি কখনোই এরকম স্বপ্ন দেখিনি। করব না আমি বিয়ে। কিন্তু দিদি, তোমার তো পরের সপ্তাহতেই বিয়ে। হঠাৎ করে এরকম বারণ করলে হয়? তুমি জানো তো গোপালদা বাবাকে কতটা সাহায্য করেছে। গুন্ডারা যখন বাবার কাছ থেকে ধারের টাকা চাইতে এসেছিল তখন গোপালদাই তো তার সঞ্চিত সব অর্থ দিয়ে বাবাকে বাঁচিয়েছিল। এরপরই তো বাবা গোপালদার সাথে তোমার বিয়েটা ঠিক করে যাতে তুমি সুখে থাকো। থাকবো আমি সুখে? এই ঢেঁড়সের খেতে থাকতে গিয়ে আমি নিজেই ঢেঁড়স হয়ে যাব। দেখ, বুঝতেই পারছি না কি করব। মেঘাদি, তাড়াতাড়ি চলো, না হলে গোপালদা বা তার বাড়ির লোকেরা তোমাকে দেখে ফেলবে। 2 দিন পর তোমার বিয়ে। এখন তোমাকে দেখলে সবাই বলবে যে বিয়ের আগেই বউ শ্বশুরবাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, আর এটা মোটেও ভালো দেখাবে না। চলো তাড়াতাড়ি বাড়ি চলো। মেঘা আর গৌরী আপন বোন ছিল। মেঘা বড় আর গৌরী ছোট। মেঘার স্বপ্ন অনেক বড় ছিল। ও গ্রামে থাকতে চাইতো না, ও হিরোইন হতে চাইতো। রূপা, তোর ভাইয়ের অ্যাড্রেস দে তো, আমি কালই মুম্বাইয়ের জন্য বেরিয়ে পড়ব। সারা জীবন ওই ঢেঁড়সের খেতে থেকে আমি ঢেঁড়স রান্না করতে পারবো না। আমি মুম্বাই যাব, হিরোইন হব, বড় পর্দায় আসবো। চিন্তা করিস না, আমি জগাদার সাথে কথা বলে নিয়েছি। ও তোকে মুম্বাই স্টেশনে নিতে আসবে। কাল সকালের গাড়ি আছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়িস। আর শোন, সাথে একটু টাকা পয়সার গয়না নিয়ে যাস। আর শোন, এই ফোনটা জগাদা পাঠিয়েছে, তুই এখন থেকে জগাদার সাথে এই ফোনেই কথা বলবি, আর এই দিকটা আমি সামলে নেব। মেঘা ভেবেই নিয়েছিল যে ও বিয়ে করবে না আর পালিয়ে যাবে, আর এমনটাই হলো। বিয়ের দিন সকালে সবাই যখন রেডি হলো তখন দেখলো ও পালিয়ে গেছে। কাকিমা, মেঘা না পালিয়ে গেছে। এই দেখো, আমার কাছে চিঠি দিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওকে আটকাতে পারিনি। ও বলল মুম্বাই গিয়ে আমি স্টার হব। কি? মেঘা বিয়ে ছেড়ে পালিয়ে গেছে? হে ভগবান, এবার আমি কি করব? এই বলে রামদিন আর জানকী কান্না শুরু করলে গৌরী তা সহ্য করতে পারছিল না। বাবা, তুমি চিন্তা করো না, তোমার আর গোপালদার সম্মানে যাতে কোনো আঘাত না আসে তার জন্য আমি গোপালদাকে বিয়ে করব। তুমি গোপালদাকে বুঝিয়ে বলো, আশা করি উনি বুঝবেন। এরপর রামদিন গোপাল আর তার পরিবারের সাথে কথা বলেন। গোপাল আর তার পরিবার খুব ভালো ছিল। কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও গোপাল মনুষ্যত্বের খাতিরে রামদিনকে আগেও অনেকবার সাহায্য করেছে।
আর আজ যখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে রামদিনেরও কিছু করার নেই, তাই গোপাল গৌরীকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এরপর ওদের বিয়ে হয়ে যায় আর সবাই মিলে খুব খুশিতে গৌরীকে বধূবরণ করে নেয়। বৌমা, তুমিও বলবে যে ঢ্যাঁড়সের খেতে এ আমার কেমন শ্বশুরবাড়ি, কিন্তু তোমাকে এখন এখানেই থাকতে হবে। মা, তোমরা আমাদেরকে কোনো সম্পর্ক ছাড়াই অনেক সাহায্য করেছো, শুধু একটু চেনার জন্য। আজকালকার দিনে এমনটা কেউই করবে না যেমন গোপালবাবু আর তোমরা আমাদের জন্য করেছো। গৌরীমা, তুমি আমার বাড়িতে লক্ষ্মী হয়ে এসেছো, আর আমার বিশ্বাস তোমার পা এ বাড়িতে পড়তেই সুখ সমৃদ্ধি এমনি এসে যাবে। আমার তোমার ওপর আর আমার গোপালের ওপর পুরো ভরসা আছে। গোপাল বাবা, কিছুদিনের জন্য শহর থেকে ঘুরে আসো, তারপর তো বাবা তুই কাজে লেগে পড়বি। তার আগে বৌমার সাথে কিছুটা সময় কাটিয়ে নে, তাহলে একে অপরকে চিনতে পারবি। ঠিক আছে মা, গৌরী যেটা ভালো বুঝবে। সবাই কথা বলছিল, তখনই ওখানে শেঠজি চলে আসেন। আরে গোপাল, তোর জন্য ঢ্যাঁড়সের নতুন অর্ডার এনেছি। একজন ব্যবসায়ী তোর কাছ থেকে অনেক ঢ্যাঁড়স কিনতে চায়, তাই তোকে ঢ্যাঁড়সের উৎপাদন বাড়াতে হবে, বুঝলি? উনি খুব ভালো দাম দিচ্ছেন, আর এ দেখ অ্যাডভান্সও দিয়েছে। আমি আমার মুনাফা রেখে দিয়েছি, বাকিটা তুই রাখ। এনে গোপালের মা, তুমি ঠিকই বলেছ, আমাদের ঘরে তো একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী এসেছে। তাই তো বৌমা আসতেই এতগুলো ঢ্যাঁড়সের অর্ডার চলে আসলো। হ্যাঁ, তুমি একদম ঠিক বললে গো। গৌরীমা আমার লক্ষ্মীর রূপ। গোপাল বাবা, তোরা ঘুরে আয়, তারপর এই অর্ডারটা। জানো কি বোন, তোমাদের জমিতে যতগুলো ঢ্যাঁড়স আছে সব দুদিনেই প্যাক করে দিতে হবে, এর বেশি সময় নেই। মা, আগে কাজ দরকার, আমরা নয় পরে ঘুরতে যাব। এই অর্ডারটা একদম ছাড়া উচিত না। আর আমিও তোমাদের সাথে ঢ্যাঁড়স তুলতে যাব, দেখবে আমরা খুব তাড়াতাড়ি অর্ডারটা কমপ্লিট করে দেব। গৌরীর এই কথা শুনে সবারই মুখে হাসি ফুটে যায়। গৌরীর স্বভাব খুব ভালো ছিল, আর ও শ্বশুরবাড়ির লোকেদের সাহায্য করার জন্য অনেক পরিশ্রম করত। গৌরী আসার পর গোপালদের পরিবারের ভাগ্য বদলে গেল। যে পরিবার কাল পর্যন্ত ঢ্যাঁড়সের খেতে থাকত, আজ তারা প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স বিক্রি করায় আর ঢ্যাঁড়সের খেতে নয়, ওরই সামনে বড় একটা বাংলোতে থাকত। আর ওই বাংলোতে গৌরী তার শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে খুবই সুখে ছিল। এরপর একদিন ওর বড় বোন ওদের সুখের সংসার ভাঙতে এসে হাজির হলো। গৌরী, তোরা এত বড়লোক হয়ে গেছিস সেরকম হঠাৎ করে? মেঘাদি, সবই ভগবানের কৃপা। কিছু মনে করিস না রে বোন, ওটা ভগবানের নয়, ওটা আমার কৃপা। ওই দিন যদি আমি বিয়ে ছেড়ে না পালিয়ে যেতাম, তাহলে তুই আর আজকে এই বাড়ির বউ হতে পারতিস না। না বাবা, আমি কিন্তু তোমাকে জামাইবাবু বলতে পারবো না। আমি যেমন তোমাকে আগে ডাকতাম গোপী বলে, গোপীই বলবো, বুঝলে? মেঘা, আগের কথা আলাদা ছিল, কিন্তু এখন আমি তোমার ছোট বোনের স্বামী, তাই তুমি আমাকে গোপাল বলেই ডাকবে। আর আমি একটা কথা বুঝতে পারছি না, যে তুমি তো মুম্বাই চলে গেছিলে, তাহলে তুমি ফিরে এসেছো কেন? গোপাল মেঘার সাথে একটু খারাপ ব্যবহার করলে মেঘার সেটা পছন্দ হলো না। মেঘাদি, একটু বাইরে চলো না, তোমার সাথে আমার একটু দরকার আছে। আচ্ছা, আমার সাথে দরকার? চল। গৌরী মেঘাকে বাইরে নিয়ে যায় আর রেগে বলে, দিদি শোনো, গোপাল তোমাকে বিয়ে করতে চাইতো, কিন্তু তুমি ওকে ছেড়ে পালিয়ে গেছো। তুমি গোপালকে সেই সময় ছেড়েছো যখন দুটো পরিবারের সম্মানের ব্যাপার ছিল, তাই তুমি এখন ভাববে না যে গোপালকে আবার পেয়ে যাবে। শোনো দিদি, এখন সবকিছু পাল্টে গেছে। গোপাল আমার স্বামী, আর তার সাথে আমার 7 জন্মের সম্পর্ক। তুমি আসবে, আমার সাথে দেখা করবে, শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখা করবে, কিন্তু গোপালের থেকে দূরে থাকবে, কারণ আমি কিন্তু এসব একদম সহ্য করব না। হ্যাঁ হ্যাঁ, আমারও কোনো ইচ্ছা নেই তোর গোপালের ধারে কাছে ঘেঁষা। আমি তোর গোপালের থেকে অনেক পয়সালা ছেলে পেয়ে যাব। আরে বাংলো বানিয়েছিস তো কি হয়েছে? সবাই জানে তুই বিয়ে করে ঢ্যাঁড়সের খেতেই এসেছিস, আর এখনও তোরা ঢ্যাঁড়সই বিক্রি করিস। দেখবি আমি গোপালের থেকেও ধনী ছেলে খুঁজে নেব। হ্যাঁ ঠিক আছে, খুঁজে নাও না। আমার শ্বশুরবাড়িকে আমি খুব ভালোবাসি, আর আমি ওদের সাথে খুব ভালো আছি। তুমি চলে যাও এখান থেকে। মেঘা রেগে গিয়ে বাড়িতে চলে যায়। ওই দিনের পর থেকে ওর সাহসী হয়নি যে গোপাল আর গৌরীর সম্পর্কে ফাটল ধরাতে, কারণ গোপাল আর গৌরীর সম্পর্ক ছিল পবিত্র, যেটা মন থেকে তৈরি হয়েছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো।
দেখতে থাকো বেস্ট বাডিজ।